জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিধা বিভক্তি, সংবিধান আদেশ ও গণভোটে মত, বিশেষজ্ঞদের বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি। বিশেষ নিলামের প্রথম দফায় ৮৫ কোটি টাকা আয় চট্টগ্রাম কাস্টম হাউসে। ৮ মাসে ৪,০০০ কন্টেইনার বিক্রির লক্ষ্য, ডেলিভারিতে হয়রানির অভিযোগ। মহাষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব শুরু হচ্ছে আজ। দেবীর আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। এবং তামিলনাড়ুতে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নারী শিশু সহ অন্তত ৩৮ জনের মৃত্যু, আহত অর্ধশত। সবাইকে জানাচ্ছি সুপ্রভাত, স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি জানসিন জ্যোতিকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হলেও সংবিধানের ধারাবাহিকতা মেনে চলছে অন্তর্বর্তী সরকার। তাই সংবিধান সংশোধন প্রশ্নে বর্তমান সরকারের ক্ষমতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এ অবস্থায় জুলাই সনদ বাস্তবায়নে অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সূত্র ধরে সংবিধান আদেশ জারি এবং নির্বাচনের দিন গণভোটের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের পরামর্শ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন হাসিবুল্লাহ। গণ অভ্যুত্থানের ১ বছরের বেশি সময় পার হওয়ার পরেও এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে বিতর্ক উঠেছে। প্রশ্ন তৈরি হয়েছে, এই সরকার সাংবিধানিক নাকি বিপ্লবী? এই সরকারের তেমনটা পরিবর্তন করার এখতিয়ার আছে যেমনটা চাওয়া হচ্ছে। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর বিলুপ্ত সংসদ, ভেঙে গেছে মন্ত্রিপরিষদ, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তাই সংবিধানের নির্বাহী বিভাগ এখন অকার্যকর। তবে মৌলিক অধিকার রক্ষায় আদালতে যত মামলা হচ্ছে সব সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী। অন্যদিকে ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী বিভিন্ন আদেশ দিয়ে সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। তবে ৯৩ ক্ষমতা সীমিত, যা দিয়ে সাংবিধানিক সংস্কার সম্ভব নয়। বাংলাদেশ এখন একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে। পুরো সংবিধানের ভেতরে সরকার নাই। অভ্যুত্থান করার পরে আবার এই যে প্রবণতা দেখাইছেন, ধরেন এই রাষ্ট্রপতি রেখে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের কাছে আবার গেছেন আপনি যে এটা আসলে বৈধ কিনা একটা মতামত দেন। তার মানে এটা থেকে বোঝা যায় যে আপনি একটা প্রবণতা হচ্ছে আপনার এরকম যে আপনি একটা বৈধ পথে বাকিটা চালাইতে চান, আবার এটার ভেতরে বৈধ পথে কিছু পরিবর্তনও করতে চান, যে পরিবর্তনটা প্রয়োজন। আমরা যথারীতি ৭ মাস ধরে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে ৮৪টি সংস্কার ইস্যুতে ১১টি নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে। এসব সংস্কার করলে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে। তবে এই পরিবর্তন পরবর্তী সংসদও করতে পারবে না, কারণ ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করার সুযোগ থাকলেও মৌলিক কাঠামো পরিবর্তন হওয়ায় ইতিমধ্যে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী বাতিল করেছে আপিল বিভাগ। তবে পরবর্তী সংসদের কাছে সাংবিধানিক সংস্কার ছেড়ে দিতে চায় না জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। অন্যদিকে নতুন করে সংবিধান রচনা কিংবা সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের বিপক্ষে বিএনপি। এই যখন দলগুলোর অবস্থান, তখন নির্বাচনের আগে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চায় ঐকমত্য কমিশন। বিপ্লব পরবর্তী শূন্যতা, তার থেকে সৃষ্ট সাংবিধানিক প্রয়োজনীয়তা, সেটার একটা প্রতিফলন আমরা জুলাই ঘোষণায় দেখতে পাই। তার উপরে জুলাই ঘোষণায় আমরা এটাও দেখতে পাই যে জনগণ সংবিধান সংস্কারের একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কাজেই আমরা এই বৃহত্তর প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে এই জিনিসগুলোর ভিত্তিতে বর্তমান সরকার একটা সাংবিধান আদেশ দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো, জুলাই ঘোষণাপত্রের আলোচিত ২২ অনুচ্ছেদ নিয়েও আছে বিতর্ক। এখানে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষমতা থাকলেও ২৫ ও ২৭ অনুচ্ছেদে আছে পরবর্তী সংসদে বাস্তবায়নের কথা। তবে এটিকে সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিএনপি খুব একটা কথা বলে যে সাংবিধানিক সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এই ধারাবাহিক প্রক্রিয়া যদি আপনি মেনে নেন, তাহলে ২২, ২৫, ২৭ সবগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিঙ্ক করে। ২২-এর মাধ্যমে আমরা এখন যেটা বলছি সংবিধান আদেশ, গণভোট, এগুলো হতে পারে।
কিন্তু এগুলো হওয়ার পরেও পরবর্তী সংসদের কিছু কাজ করণীয় থেকে যাবে, যে এই সনদটাকে সংবিধানের সাথে সরাসরি অন্তর্ভুক্ত করা, সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পাশাপাশি নির্বাচনের দিন একই সাথে গণভোটের পরামর্শ দেয় বিশেষজ্ঞ প্যানেল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের কাছাকাছি আসতে হবে। এখন একটি গণভোটের ব্যাপারে যদি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে, এবং আমার কাছে মনে হয় হয়তো এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো গণভোটের ক্ষেত্রে তারা অনেক পজিটিভ হওয়ার কথা। তবে এই সংকটের সমাধান জানতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসরণ করে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার দাবি তুলেছে বিএনপি। যদিও শঙ্কা থাকলে ঐকমত্যের স্বার্থে আদালতের দ্বারস্থ হবার বিষয়টি বিবেচনায় রাখছেন বিশেষজ্ঞরা। আমরা যদি পারি মত কমায় একটা কিংবা দুইটাই আসবো, যদি না পারি তাইলে আমরা মনে করি যে আইদার আমরা এটাতে সিদ্ধান্তে আসতে হবে যে এটা সরকার যেটা মনে করে এটা করুক, অথবা আরও যদি কেউ মনে করে যে না সরকার না, তাইলে আসলে আদালতের কাছে যাওয়া। তো আমাদের মধ্যে এই রিস্ক নিয়েই যাইতে হবে। 106টা একটু কম গুরুত্ব দিচ্ছিলাম, কিন্তু আমরা রাজনৈতিক বাস্তবতায় এখন ভাবছি যে এটাকেও আমাদের সুপারিশের সাথে অন্তর্ভুক্ত করা। যদিও রাজনৈতিক বিষয়ে আদালতের কাছে যাওয়ার আপত্তি জানিয়েছে জামাত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল, তবে শেষ পর্যন্ত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত 9:30টার দিকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয়। আর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির আলাদা মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশ। সন্ত্রাস বিরোধীতে ওনার বিরুদ্ধে একটা মামলা আছে আমাদের এখানে গুলশান থানার মামলা নম্বর 29। অভিযোগটা হলো বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনারা দেখছেন সম্প্রতিকালে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে, ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, বনানীত এগুলো করা হয়েছে, গুলশানও করা হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন প্রতিনিয়ত ঝটিকা মিছিল করতেছে, বোমা মারতেছে। চট্টগ্রামের সাগরিকা একটি লোহার স্ক্র্যাপের দোকানে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে 8 শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার আনুমানিক রাত 8টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়তলী থানা পুলিশ জানায় লোহার স্ক্র্যাপের দোকানটিতে জাহাজের পূর্ণ যন্ত্রপাতি ও লোহার সামগ্রী বিক্রি করা হয়। সেখানে হাইড্রোলিক গ্যাস ভর্তি একটি পাইপ কাটতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত 8 শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে আগুন না লাগলেও 3 জনের শরীরের 70% পুড়ে গেছে বলে জানায় চিকিৎসকরা। বাকি 5 জনের বিভিন্ন স্থানে দগ্ধ হলেও তারা শঙ্কামুক্ত রয়েছে বলে জানান চিকিৎসকরা। বিশেষ নিলামে ব্যাপক সাড়া পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিডারদের অংশগ্রহণ বেশি হওয়ায় প্রতিযোগিতামূলক দামে বিক্রি হয় পণ্য। আর এই নিলাম থেকে প্রায় 85 কোটি টাকা রাজস্ব পাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। তৃতীয় দফায় আজ বিশেষ আদেশে তোলা হচ্ছে আরও 273টি কন্টেইনার। যদিও বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে হয়রানির অভিযোগ বিডারদের। হাজিরা শুলি জানাবেন বাকিটা। আইনগত জটিলতা এড়িয়ে বন্দরে পড়ে থাকা কন্টেইনার জট কমাতে গত 14 মে বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এই আদেশ অনুযায়ী ভিত্তিমূল্যের 60% দরে বিক্রির বাধ্যবাধকতা তুলে দিয়ে প্রথম নিলামেই সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রির সুযোগ রাখা হয়। 2024 সালের আগ পর্যন্ত আমদানিকৃত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য এই আদেশ। এতে ব্যাপক আগ্রহ তৈরি হয় বিডারদের মাঝে। গত আগস্টে প্রথম বিশেষ নিলামে 340 কন্টেইনার পণ্যের বিপরীতে অংশ নেন 1,500 বিডার, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। ভ্যাট ট্যাক্স সহ এই নিলাম থেকেই 85 কোটি টাকা রাজস্ব আয় করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এবার দ্বিতীয় দফায় নিলামে তোলা হচ্ছে আরও 273 কন্টেইনার। এনবিআর নিলামটাকে টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে যাতে বন্দরের যে কন্টেইনার জট সেটা কমে যেতে পারে। তো আমরা টার্গেট রেখেছি আগামী মাসগুলোতে প্রতি মাসেই প্রায় 500+ কন্টেইনার আমরা নিলামে তুলব এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের কাস্টম হাউস চট্টগ্রাম
কাজ করে যাচ্ছে। বিশেষ নিলামে জটিলতা কম থাকায় খুশি বিডাররা। তবে বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি আর কন্টেনার মুভমেন্টে বাড়তি চার্জ নেয়ার অভিযোগ তুলেছেন অনেকে। আমি যেখানে দেখেছি ওখান থেকে পণ্য ডেলিভারি নিলে আমার একবার কিপডাউনের চার্জ দিতে হয়, কিন্তু অনুমোদনের পরে দেখা যায় ওই কন্টেনার ওভারফ্লোতে, তখন পোর্ট আমাদেরকে বাধ্য করে 3 বার চার্জ আদায় করে নেয়। দেখা যাচ্ছে আমি একটা মাল কিনছি, লাভ ধরছি 2 লাখ টাকা, এখন দেখা যাচ্ছে যে আমার 1 লাখ টাকার ভিতরে বিভিন্ন এক্সট্রা চার্জ দিয়ে বাইরে হয়ে আসতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আমার লাভ থাক দূরের কথা, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি। প্রায় 4000 কন্টেনার পণ্য বিশেষ নিলামে বিক্রি করা হবে। বন্দরের জায়গা খালি করতে প্রতি মাসে প্রায় 5 শতাধিক কন্টেনার পণ্য নিলামে বিক্রির টার্গেট চট্টগ্রাম কাস্টমস হাউজের। এক্ষেত্রে নিলামে বিক্রি করা পণ্য দ্রুত খালাসে 15 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বিডারদের। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। মৌসুম শেষ হতে চললেও এখনো চড়া ইলিশের দাম। সামর্থ্যবানরা কিনলেও ইলিশ অধরাই থেকে যাচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের কাছে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে বছর জুড়ে ইলিশের সংকটে লোকসানের মুখে পড়েছেন আড়তদাররা। ঐতিহ্যবাহী পাইকারি বাজার পরিণত হচ্ছে খুচরা বাজারে। সংকট চলমান থাকলে বাজারটি বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ী নেতাদের। তালহা জুবাইয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রূপালী ইলিশ কিনতে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ক্রেতার ভিড়। বেশিরভাগ ক্রেতাই আসেন ঢাকাসহ আশপাশের জেলা থেকে, কিন্তু ইলিশের ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দামের কারণে হতাশ ক্রেতারা। মাছ ভালো টাটকা, কিন্তু দামটা একটু বেশি। ঢাকার তুলনায় এখানে নাগালের মধ্যে বলা যাবে না, আসলে নাগালের মধ্যে বলা যাবে না, এটা ইলিশ মাছ খেতে কষ্ট হবে। মাছের যে বাজেট, আয়ের সাথে যে ব্যয়ের তারতম্য, সেই অনুযায়ী আমি বলবো যে সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট, অথচ ইলিশ সংকটে তা হারাচ্ছে চিরচেনা ঐতিহ্য। বিগত বছরগুলোতে মাছ ভর্তি ট্রলার এলেও এখন তা নেই। অনেক আড়তদারই ব্যবসা গোটানোর পথে। পাইকারি বাজারটি পরিণত হচ্ছে খুচরা বাজারে। ব্যাংকে ঋণ, বিভিন্ন জায়গায় ঋণ টিন হয়ে আমাদের অবস্থা ভালো না। সন্ধ্যার আগে সামনে আসা যেত না, আগে বাইরে কিনা হচ্ছে ওই করতে, কারণ মাছ নাই বিদায় দুপুরে 12টার পরের দিকে সব খালি হয়ে যায়। এখন যত দিন যাইতেছে মাছের দাম বাড়তেছে, এমনকি মাছের আমদানি কমতেছে। মৌসুমের শেষ দিকে এসে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও ভারতের রপ্তানির ঘোষণায় দামে কোনো প্রভাব পড়েনি। গেল বছরও মৌসুমে 1 কেজি ওজনের ইলিশ 1400 টাকায় বিক্রি হলেও চলতি বছর 2000 টাকার নিচে নামেনি মাছের দাম। প্রতি বছর মাছের সরবরাহ কমায় লোকসানের মুখে পড়েছেন বলে জানান আড়তদাররা। মাছ সরবরাহ কমতে থাকলে ঐতিহ্যবাহী এ বাজার বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ীদের। এই মাছ না থাকার কারণেই আসলে এই বিষয়টা, মানুষ তো একটা কাজ করে বাঁচতে হবে, সে কারণেই আসলে অনেক বড় ব্যবসায়ী এখন ওই দিকে ঝুঁকেছে আর কি, কোনোরকম সে টিকে থাকার জন্য। অর্ধশতাধিক আড়ত থাকলেও হাতে গোনা কয়েকটি আড়তে ইলিশের সরবরাহ নিয়মিত, আর খুচরা দোকানের সংখ্যা বেড়ে শতাধিক। তালহা জুবাইয়ের, এখন চাঁদপুর। নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ এখন যেন নতুন কোনো দৃশ্যপট। লেপ, কাঁথা, ককশিট, ফ্রিজ থেকে শুরু করে নানা ধরনের আবর্জনা, এমনকি অসংখ্য পলিথিন সরিয়ে ধীরে ধীরে চেহারা বদলাচ্ছে নদের। জেলা প্রশাসনের উদ্যোগে নদী পরিষ্কার অভিযানে ইতোমধ্যে 1 কিলোমিটারের বেশি এলাকা দৃশ্যমান হয়েছে। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঝোপঝাড় আর আবর্জনায় আক্ষরিক অর্থেই ভাগাড়ে পরিণত হয় নাটোরের ঐতিহ্যবাহী নারদ নদ। কিন্তু গত মাসখানেক ধরে চলা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বদলেছে সেই চিত্র। 2 চোখের দৃষ্টিসীমা যত দূর যায়, আবর্জনা সরিয়ে উন্মোচিত হচ্ছে নদীর প্রকৃত রূপ। তবে দীর্ঘদিনের আবর্জনা আর ময়লা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয় লেপ, বালিশ, কাঁথা, ককশিট, পুরনো ফ্রিজ থেকে শুরু করে অজস্র পলিথিনের স্তূপ সরাতেই নাকাল পরিচ্ছন্ন কর্মীরা। পুরাতন কাপড় চোপড় সব লিয়ে সেই জায়গা রাখছে, মানে নদী একবারে ভরাট হয়ে গেছে এরকম পর্যায়ে। পলিথিনের মতো মানে বাড়ির আবর্জনা যা আছে সব এখানে ফেলাইছে, নদীটা ভরে গেছে, এখন ওগুলো আমাদের পরিষ্কার করা লাগতেছে।
নান্দনিক নাটোর গোড়ার অংশ হিসেবে গত 14 আগস্ট পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ কাজে এগিয়ে আসে জেলার 15টি সরকারি দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনও। প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিক অংশ নিচ্ছে নারদ নদ পরিষ্কারে। ইতোমধ্যে নদীর 1 কিলোমিটারের বেশি অংশে ময়লা আবর্জনা সরানো সম্ভব হয়েছে। এতে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। অবৈধ দখল উচ্ছেদ করে নদীকে ঘিরে নানা পরিকল্পনার দাবি জানায় নদী পাড়ের মানুষ। এটাকে খনন করে পুনঃখনন করে মানে ওই দুই সাইডে পাড় বাঁধে দিয়ে রাস্তা চলাচলে যদি উপযুক্ত করা হতো তাহলে এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবিত হতো। কমপক্ষে 150 জন লোক প্রতিদিন নিয়োগ করা উচিত। পরিকল্পিত বিভিন্ন স্পটে যদি আমরা এই লোক নিয়োগ করি তাহলে আমরা দ্রুত সম্ভব হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাস্টেনেবল করতে চাই তাহলে আমাদেরকে আমাদের যে আবর্জনা ময়লা এগুলো যেন নদীতে না ফেলি, এই উদ্যোগ নেওয়া দরকার। 2009 সালে 10 কোটি টাকা ব্যয়ে নারদ নদের উৎসমুখ সহ 17 কিলোমিটার খনন হলেও প্রত্যাশিত সুফল পায়নি এলাকাবাসী। তবে এবার পরিষ্কার অংশটুকু খননের মাধ্যমে স্থায়ীভাবে পানির প্রবাহ ঠিক রাখা হবে বলে প্রত্যাশা নদী পাড়ের মানুষের। শুধু পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদে নদী খনন সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া যেই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি সেটা যেন সাস্টেইনেবল হয়, মানুষ যেন পুনরায় সেখানে ময়লা না ফেলে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালিত করব এবং জনগণকে সচেতন করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ অন্যান্য যে কার্যক্রম যেটি মূলত পানি উন্নয়ন বোর্ড করবে সেই কাজটিও যেন ত্বরান্বিত হয় সেটির ব্যবস্থা আমরা করছি। রাজশাহীর ইউসুফপুর থেকে উৎপত্তি হয়ে গুরুদাসপুরের নন্দকুজা নদীতে মিলেছে নারদ নদ। 72 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর অস্তিত্ব এখন মাত্র 43 কিলোমিটার। তার মধ্যে প্রায় 10 কিলোমিটার নাটোর শহরের ভিতর দিয়ে প্রবাহিত। মাহবুব হোসেন, এখন নাটোর। জলবায়ুর পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাল গাছের তৈরি ডোঙ্গা নৌকা। একসময় নানা কাজে ব্যবহৃত এই নৌকা এখন আর তেমন দেখা যায় না। আগের তুলনায় জলাশয়ের পানি কমায় দিন দিন কমছে এই ডোঙ্গার ব্যবহার। পরিবেশবিদরা বলছেন এই জলজ বাহন টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মফিজুর রহমান শিপনের তথ্যচিত্রে বিস্তারিত। নদী, বিল, বাউর কেন্দ্রিক জেলা ফরিদপুর। এখানে একসময় দাপট ছিল ডোঙ্গা নৌকার, তবে সময়ের সাথে কমেছে ডোঙ্গার ব্যবহার, ম্লান হয়েছে এর জৌলুস। বাড়ি থেকে হাট বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের প্রধান বাহন ছিল ডোঙ্গা। যাত্রী পারাপার, ধান কাটা ছাড়াও মাছের ঘেরে ব্যাপকভাবে ব্যবহৃত হতো তালগাছের তৈরি ডোঙ্গা। কিন্তু এখন পানি সংকটে গ্রামগঞ্জের জলজ এই বাহনের ব্যবহার আর নেই বললেই চলে। স্থানীয়রা জানান, এক সময় যে বিল বাউর পানিতে টইটম্বুর থাকতো সেখানে বেশ কয়েক বছর ধরে কমছে পানি। এতে নৌকার ব্যবহার কমার পাশাপাশি প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। আগে ডোঙ্গা অনেক ভালো ব্যবহার ছিল, এখন পানির কারণে ডোঙ্গা ব্যবহার হইতেছে না, পানি থাকে না, ডাঙ্গায় পাট পড়ে যায়। 5-7 বছর ধরে আমাদের বেড়িবান মাধ্যমে আমাদের পানি নাই, পানি মানে মরুভূমি হয়ে গেছে পানির জন্য। তো এখন রাস্তাঘাট হয়ে গেছে, পানি হয় না, আর না নৌকা এবং ডোঙ্গা এগুলো এখন লাগে না। ডোঙ্গা নিয়ে ধরেন হাট বাজারে করতাম, হাটে বাজারে দোকান পাশা সব হলো ধরেন তলায় যেত পানিতে, তা লোকে লোকে বেচা কিনা করতো। ভালো একটি তাল গাছ দিয়ে দুটি ডোঙ্গা তৈরি করা সম্ভব, আর সেটিকে 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়। বর্ষা চলে গেলে ডোঙ্গা ডুবিয়ে রাখতে হয় পানিতে। একটি ডোঙ্গা বিক্রি হয় সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকায়। জলের সঙ্গে হলো যে সম্পর্ক, জল বেশি হবে বিক্রি ভালো হবে, জল কম হবে বিক্রি কম হবে। বেচাকেনা কম, আগে যে ছিল অনেক বেচাকেনা, দামও ভালো ছিল, এখন দাম বর্তমান কম, বেচাকেনাও বর্তমান কম। পরিবেশবিদরা বলছেন, পরিবেশ বান্ধব ও সহজ নৌযান ডোঙ্গাকে টিকিয়ে রাখার জন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। অপরিকল্পিত বাঁধ, বিভিন্ন রকমের সুইচ গেট, এইসব কারণে আজকের পরিবেশের পানির সেই উৎস নষ্ট হয়ে যাচ্ছে। পানি ঠিকমতো প্রবেশ করতে পারছে না, কৃষকের জমিতে পানি ঢুকতে পারছে না, শহরগুলো তো পানি ঢুকতে পারছে না, যার ফলে আজ হারাতে বসেছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি।
নানা প্রতিবন্ধকতায় দিন দিন কমছে তালের ডোঙ্গা। এই প্রজন্মের কাছে এই ডোঙ্গা অনেকটাই অপরিচিত। এখন ফরিদপুর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। দেশ পুনর্গঠনে সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশের জন্য প্রবাসীরা একটি অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই পরবর্তী গত 15 মাসে বাংলাদেশিদের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান, যেখানে রেমিটেন্সে 21% বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। অনুষ্ঠানে বাংলাদেশ প্রশ্নে এক থাকার অঙ্গীকার করেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। এদিকে বিমানবন্দরের রাজনীতিকদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ওয়াশিংটনে থাকা বাংলাদেশ দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। আর সেই খবর জানাতে রাজধানী থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে রামিম চৌধুরী এবং চুয়াডাঙ্গা থেকে আছেন আমাদের সঙ্গে অনিক চক্রবর্তী। তবে শুরুতেই চলে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে তানজিলা খান মিম আছেন আমাদের সাথে। মিম, আমরা যেটা জানি আসলে কলাবউ স্নান, এরপরে শঙ্খধ্বনি, উলু বাজানো, ঢোল, আর এর মাধ্যমে আসলে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় আজকের এই যে দিনটি, সে দিনটিতে। তো জানতে চাই আসলে আনুষ্ঠানিকতা কেমন চলছে সেখানে মন্দিরে, এবং পাশাপাশি ভক্তদের মধ্যে উৎকণ্ঠা কেমন দেখতে পাচ্ছেন? অনেক কোনো আনুষ্ঠানিকতা এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে অপেক্ষা আছে এবং ভক্তদের উৎকণ্ঠা সেটি কিন্তু একদম মহালয়া তিথি থেকেই শুরু হয়ে গিয়েছে। কারণ দেবীর আগমনের যে সুর, সেই আগমনের সুর কিন্তু প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর হৃদয়েই বাজতে শুরু করেছে। মহালয়া তিথিতে দেবী দুর্গার যেই আগমন হচ্ছিল সেই থেকে আসলে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। শারদীয় দুর্গোৎসব আসছে এবং এই দুর্গোৎসবের মধ্য দিয়ে দেবী দুর্গা তাদের সঙ্গে প্রতিটি ঘরে ঘরে অবস্থান করবেন। আর আজকে মহাষষ্ঠী এবং এই ষষ্ঠীর মধ্য দিয়ে বেলা 9টার পর এই ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজা হবে। ষষ্ঠীর যে বিহিত পূজা আপনি যেরকম বলছিলেন যে বেলগাছের নিচে ষোড়শ উপাচারে ঘট স্থাপনের মাধ্যমে সেই পূজাটি হবে এবং সেটি তিথি 9:58 থেকে। তো সেই বেলা 9টার পরে আসলে পূজাটির প্রস্তুতি তারা শুরু করবেন এবং এর মধ্যে আসলে যারা ভক্তরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। তাদের মধ্যে এক ধরনের অপেক্ষা রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। তারা আসলে এই যে দেবীর যে ষষ্ঠাদি পূজাটি রয়েছে সেই পূজাটি দেখার জন্য কিন্তু ইতোমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। আর আজকের যেই মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মূলত ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটি হবে সন্ধ্যায়। দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সেটি সন্ধ্যা 6:30 নাগাদ এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু তারা সেই পূজার আয়োজন করবেন। অনেক আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে পেছনে যে দেবী দুর্গা সেটি কেন আসলে ঢেকে রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন গতকাল পঞ্চমী তিথিতে দেবীর বোধন হয়েছে এবং এরপর আসলে এই যে আজ ষোড়শ উপাচারে দেবীকে এই ষষ্ঠাদি বিহিত পূজার মধ্য দিয়ে তারপর পূজা হবে এবং সন্ধ্যায় দেবীর বোধন এবং আমন্ত্রণ করা হবে। এই যে প্রতিমা রয়েছে দেবী দুর্গার, সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার জন্য কিন্তু যারা পুরোহিত রয়েছেন তারা পুজো করবেন এবং তারপর দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এরপর কিন্তু ভক্তদের সামনে এই দেবী দুর্গাকে উপস্থাপন করা হবে এবং তারপর আসলে ভক্তরা দেবী দুর্গাকে প্রাণ ভরে ভক্তি করতে পারবেন, পুজো
করতে পারবেন এবং যার যা আসলে মনের যেই খোরাক আছেন, যার যা মনের আবেদন রয়েছেন দেবী দুর্গার কাছে, যা তারা 1 বছর ধরে জমিয়ে রেখেছেন, তা কিন্তু তারা করতে পারবেন। অনেকে এবছর কিন্তু রাজধানীতে এবং সারা দেশের বলি পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বেড়েছে। প্রায় 33,000-এরও বেশি পূজা মণ্ডপে মন্দিরে কিন্তু এবার পূজা উদযাপন করা হবে এবং রাজধানীতে 259টি মণ্ডপে এবারের পূজা অনুষ্ঠিত হবে। অনেক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ, এবং যেটা বলছিলাম বিহিত পূজা এখনো শুরু হয়নি এবং শুরু হলে আসলে সেই পূজার বিস্তারিত আরও আপনাকে জানাতে পারবো। তানজিলা খান ম্যাম যুক্ত ছিলেন রাজধানী ঢাকা থেকে, ঢাকেশ্বরী মন্দির থেকে। এবার আমরা চলে যেতে চাই খুলনাতে। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, এই যে খুলনার মণ্ডপগুলোতে উপস্থিত হতে শুরু করেছেন ভক্তরা, আমরা জানতে পেরেছি, তো এখন পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হয়েছে এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক দেবী দুর্গার আগমন উপলক্ষে কিন্তু মন্দিরে মন্দিরে নানা আয়োজন রয়েছে। আজকে মহাষষ্ঠীর মাধ্যমে এই যে দুর্গা পূজা সেটির কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমি সকাল থেকেই কিন্তু নানা রকম বিভিন্ন মন্দিরে আমি গিয়েছি। প্রত্যেকটি মন্দিরেই কিন্তু আয়োজন চলছে ষষ্ঠী পূজার। এই পূজার আয়োজন উপলক্ষে কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে নানাভাবে এই পূজার আয়োজন চলছে। এখানে পূজার যে সরঞ্জামগুলো সেগুলো আনা হচ্ছে, তবে এখনও পর্যন্ত কিন্তু এখানে পূজা শুরু হয়নি। কিছুক্ষণ পরেই কিন্তু পূজা শুরু হবে। এখানে কিন্তু পূজার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এখানে ভক্ত অনুরাগীরা যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মন্দিরগুলোতে প্রবেশ করা শুরু করেছেন। আর 8টার পর থেকেই কিন্তু পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন দেবী দুর্গার যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই দুর্গা পূজা উপলক্ষে। এবং দেবী দুর্গার এই আগমন উপলক্ষে কিন্তু সেজেছে প্রত্যেকটি মন্দির এবং প্রত্যেকটি মন্দিরের আশপাশ সব কিছুই কিন্তু সাজানো হয়েছে এই দুর্গা উৎসবের কারণে। এখানে আমরা ভক্তদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতি বছরের মতো এবছরও তারা চান যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং এই দেবী দুর্গার আগমনের পরে যেন প্রত্যেক দুষ্টের নাশ হয়ে যেন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্যই কিন্তু দেবী দুর্গার আগমন ঘটে মর্তে। তো এমন কথাই কিন্তু বলছেন ভক্তরা। এখানে ভক্তরা আমরা সকাল থেকে দেখেছি যে ভক্তরা আসছেন, এসে দেবী দুর্গাকে প্রণাম করছেন। আজকে কিন্তু সকাল 8টার পর থেকেই কিন্তু বিহিত পূজা হবে এবং বিহিত পূজার মাধ্যমেই কিন্তু এই যে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। এখানে আমরা যতদূর জানি যে খুলনায় কিন্তু এবছর 980টি মণ্ডপ রয়েছে, পূজা মণ্ডপ, এবং শহরেই কিন্তু রয়েছে 120টি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি জেলাতে। এখানকার অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবছরের পূজা গত কয়েক বছরের তুলনায় আরও ভালো হবে, এমনটাই কিন্তু আশা করছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে অনেক দুর্গাপূজার মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা তার সবশেষ খবর। রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গাতে, সেখানে আছেন অনেক চক্রবর্তী। পূজার মধ্য দিয়ে আসলে এই যে দুর্গার আমন্ত্রণ, অধিবাস আর মঙ্গলঘাট স্থাপন করা হবে মণ্ডপগুলোতে। অনেক প্রথমে আপনাকে জানিয়ে নিতে চাচ্ছি যে পূজার শুভেচ্ছা এবং জানতে চাই এই মুহূর্তে আসলে মন্দিরে কোনো ধরনের আয়োজন শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকেও শারদীয় শুভেচ্ছা। এবছর চুয়াডাঙ্গায় কিন্তু 112টির অধিক আমার কাছে খবর আছে যে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে 4 উপজেলায়। আজ কিন্তু মহাষষ্ঠী। মহাষষ্ঠী হলেও গতকাল পঞ্চমী তিথিতেই কিন্তু আসলে মহাষষ্ঠীর যে বোধন পূজা থাকে সেটি কিন্তু আসলে রাত্রেই শেষ করেছে মন্দির গুলোর যারা পুরোহিত রয়েছে, ঠাকুর মশাই রয়েছে তারা। এবং আজ যেটি হবে সেটি মহাষষ্ঠীর 11টা 13 পর্যন্ত কিন্তু মহাষষ্ঠী রয়েছে। এই সকাল 11টা 13 পরেই কিন্তু মহাসপ্তমী পড়ে যাবে। এবং আজ সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সকাল থেকেই মণ্ডপগুলোতে পূজার শুরুর যে আনুষ্ঠানিকতা সেটির আসলে প্রস্তুতি নিচ্ছেন মন্দির কমিটির সদস্যরা এবং পুরোহিত যারা রয়েছেন তারা। অনেক এবছর কিন্তু মা দুর্গা এসেছেন এই মর্তে গজে, অর্থাৎ হাতিতে করে তিনি এই
এই মতে এসেছেন এবং আগামী বৃহস্পতিবার দোলাই অর্থাৎ বৃহস্পতিবার দোলাই তিনি এই মত্ত ত্যাগ করে আবার কৈলাসে স্বামীর কাছে ফিরবেন। তো সবকিছু মিলিয়ে এই পূজা উদযাপনে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু এক আনন্দ ঘন মুহূর্ত আসলে পার করছেন। জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় 4 স্তরের আসলে নিরাপত্তা নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে বাড়তি পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে অনেক। একটা বিষয় জানিয়ে রাখি যে পূজার পাশাপাশি কিন্তু প্রতিটি মণ্ডপেই যারা মন্দির কমিটির সদস্যরা রয়েছে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি সহ মেয়েদের উলু শঙ্খ প্রতিযোগিতারও আয়োজন করেছে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন রাত্রিবেলাতে। এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে বিস্তারিত আরও জানাতে পারবো এবং মণ্ডপগুলোতে কি কি আয়োজন চলছে সেই খবরগুলো তখন জানাতে পারবো। অনেক রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে মহাষষ্ঠীর আয়োজনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দর্শক, এখন সকালে সময় হলো ছোট্ট আরও একটা বিরতি নেয়ার। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 38 জনের। এদের মধ্যে 6 জন রয়েছেন শিশু ও 15 জন নারী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আর বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন জাহানারা ভুইয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতির মাঠ কাঁপিয়ে দেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের প্রথম থেকেই টিভিকে দলের হয়ে বেশ হাঁকডাক বাজিয়ে নির্বাচনী প্রচারে নামেন তিনি। শুরু থেকেই তার র্যালি ও সমাবেশে উপচে পড়ে ভক্ত সমর্থক সহ সাধারণ মানুষ। সিনেমায় যেমন দাপটের সঙ্গে দর্শক হৃদয় জয় করেছেন, ঠিক তেমনি রাজনীতিতেও জনপ্রিয়তা তুঙ্গে দক্ষিণের এই নায়ক। শনিবার তামিলনাড়ুর কারুর শহরে থালাপতির ডাকে সাড়া দিয়ে সমাবেশে জড়ো হন হাজার হাজার সমর্থক। তবে নির্ধারিত সময়ের প্রায় 6 ঘন্টা পর থালাপতি সমাবেশে যোগ দেন বলে অভিযোগ ওঠে। তার অনুপস্থিতিতে দীর্ঘক্ষণ মানুষের উপচে পড়া ভিড়ে ঘটে পদদলনের ঘটনা। সময়ের সাথে বাড়তে থাকে প্রাণহানির সংখ্যা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো কারুর শহর। এ ঘটনার প্রায় কয়েক ঘন্টা পর নীরবতা ভাঙেন থালাপতি বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানান, এত মানুষ হতাহতের ঘটনায় তার হৃদয় চূর্ণ বিচূর্ণ। থালাপতি দল টিভিকের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিকে দায়ী করা হচ্ছে। সমাবেশ স্থলে প্রায় 60,000 মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। তবে আয়োজকদের অনুমান ছিল 10,000 লোক সমাগমের। পুলিশ জানিয়েছে সমাবেশে অন্তত 30,000 মানুষ যোগ দিয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে। নিহতের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। স্মরণকালের ভয়াবহ বন্যায় 30 লাখ মানুষ গৃহহীন, পানিবন্দী 69 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে 25 লাখ একর কৃষিজমি, 6,500-এর বেশি গবাদি পশুর মৃত্যু, বিধ্বস্ত অগণিত বাড়িঘর, সেতু, সড়ক। চলতি বছরের বন্যায় চোখে অন্ধকার দেখছেন পাকিস্তানের কৃষকরা। দেশজুড়ে লাগামহীন খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় $3,000 কোটি অর্থনৈতিক ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি পাকিস্তান। চলতি বছরের বন্যার পরিধি সে তুলনায় কম হলেও ক্ষত কম নয়।
২৬ জুন থেকে ৩ মাসে প্রায় ১,০০০ মানুষের মৃত্যু শুধু নয়, রিজার্ভ বৃদ্ধি আর সুদ হার কমার সুখবর সত্ত্বেও বন্যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। কমেছে সরবরাহ, বেড়েছে মূল্যস্ফীতি। গম, চিনি, টমেটোর দাম বাড়ছেই। ২৬ মাসে রেকর্ড সর্বোচ্চ সংবেদনশীল মূল্যসূচক। জুনের শেষ সপ্তাহ থেকে মৌসুমের রেকর্ড বৃষ্টির কবলে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া সহ উত্তরের প্রদেশগুলোতে মুষলধারে বৃষ্টিতে দেখা দেয় তীব্র বন্যা পরিস্থিতি। অগস্টের শেষে পরিস্থিতি আরও খারাপ হয়, বিশেষ করে পাকিস্তানের চাল, তুলা আর ভুট্টার ২/৩ ফলন হয় যেখানে, সেই পাঞ্জাব প্রদেশে। উজান থেকে ভাটির দিকে পানি নামতে শুরু করায় ডুবে যায় সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলও। এসবের মধ্যেই অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কবলে পড়ায় প্রতিবেশী ভারতও বাঁধের পানি ছাড়তে শুরু করলে আরও জটিল হয় পরিস্থিতি। पानी सुक नहीं रही है, बिल्कुल जारी है पिया पानी। असी बड़े जलील हो पे हैं, बहुत खुआरी है पे। कपावा साड़ियाँ तिड़ी हुई खत्म हो गई हैं। तकरीबन 1,60,000 62,000 हमारा 1 एकड़ पे खर्चा हुआ है। तो हमारी कॉटन तकरीबन 400 एकड़ थी, जिसमें 90 एकड़ बची है। बाकी 310 एकड़ जो है वो सारी इस सैलाब की जद में आकर ख़राब हो गई, ख़त्म हो गई। এ অবস্থায় ভয়াবহ সংকটে পাকিস্তানের কৃষক ও কৃষিখাত। শুধু পাঞ্জাবে 18 লাখ একর আবাদি জমি নষ্ট হয়েছে বলে নিশ্চিত করেছে প্রাদেশিক সরকার। বিভিন্ন কৃষক সংগঠনের দাবি, পাকিস্তানি মুদ্রায় দেশটিতে কৃষিখাতে এবছর বর্ষায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি রুপি বা $353 কোটি। सैलाब की तबाहकारियों से जो फार्मर्स को नुकसान हुआ, खासकर जो हमारी खड़ी फसलें थी वो तबाही, उसमें तकरीबन इस टाइम तक 40 लाख एकड़ से भी अबव हो गया है, जिसमें खासकर हमारी चावल की फसल, हमारी मकई की फसल और हमारी कॉटन की फसल, और इसके अलावा तेल की भी कुछ फसल थी। और जिस तरह सब्जियां थी हमारी जो दरिया की पट्टी के एरिए पे, वो सब की सब तबाह हो गई हैं। IMF এর অধীনে কৃষি ও শিল্প খাত নিয়ে অনেক বছরের মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিল পাকিস্তান। কিন্তু দেশের প্রধান কৃষি অঞ্চল এবং কয়েক দশকে প্রথমবার শিল্পাঞ্চলগুলো তলিয়ে যাওয়ায় এবছর 4% বেশি প্রবৃদ্ধির লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে গেছে দেশটি। স্যাটেলাইট তথ্য বলছে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে খাদ্যপণ্যের যোগান আর রপ্তানিতেও। Flood will certainly give us some setback. But to the extent how much setback we will get, that we can only know when we have exact figures. অর্থনীতিবিদ, কৃষিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এ বছরের অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যেতে পারে 2022 সালকেও। সে বছর পাকিস্তানের 1/3 বন্যায় ডুবে গেলেও এবছর বন্যার ধাক্কা লেগেছে গ্রাম আর নগরাঞ্চল সবখানে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন তুলার ঘাটতি দেশে বৈদেশিক রাজস্বের সবচেয়ে বড় উৎস বস্ত্র শিল্পকে নিয়ে যেতে পারে খাদের কিনারায়। চাল রপ্তানিকারকদের সংখ্যা দাম বাড়তে থাকায় ভারতের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন তারা। নুজহাত কামাল, এখন বিশ্ব। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট দিনকে দিন আরও বেশি জটিল হচ্ছে। যেমন ধরুন, যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানির দেয়া চিঠির পর নেতানিয়াহুর দেয়া আলটিমেটামের দিনেই ইরানের ওপরে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ। আর এর ফলে অর্থনৈতিক প্রভাব নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইরানের সাধারণ মানুষ। আর সেই সাথে প্রকট হচ্ছে তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বাড়ার শঙ্কা। আর এই অবস্থায় যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বলে হুঁশিয়ারি করেছে তেহরান। তৌহিদুর রহমান জানান বাকিটা। ইরান পূর্বেও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও উৎপাদনের ইচ্ছে নেই। জাতিসংঘের 80তম অধিবেশনের ভাষণে সম্প্রতি এমনটাই জোর দিয়ে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপরও পশ্চিমাদের মনে বিশ্বাস জোগাতে পারেনি তেহরান। পারমাণবিক অস্ত্র ইস্যু টেনে ইরানকে নিশানা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য পশ্চিমা মিত্ররা। এই সুযোগে নিজেদের পক্ষে মিত্রদের সমর্থনের পাল্লা ভারী করতে শুক্রবার জাতিসংঘের ভাষণে ইরানকে সবার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে যুক্তি উপস্থাপন করেন নেতানিয়াহু। এমনকি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের আলটিমেটামও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। To rebuild its military nuclear capacities. Iran's stockpiles of enriched uranium, these stockpiles must be eliminated. And tomorrow, UN Security Council sanctions on Iran must be snapped back.
নেতানিয়াহুর দেয়া আল্টিমেটামের দিনেই ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ। এর আগে অবশ্য নিষেধাজ্ঞা কার্যকর করতে গত মাসে চিঠি দিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, যা 6 মাস পেছানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি ইরানের মিত্র রাশিয়া ও চীন। এতে করে তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা আরও বাড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। উদ্বিগ্ন ইরানের সাধারণ মানুষও। امکان نداره تاثیر نشه به هر حال منزوی میشیم از نظر اقتصادی مطمئنا تاثیرگذار. آقا من معیشتمو میخوام، من کاری به قطعنامه ندارم، من میخوام یه روالی باشه، یه زندگی راحت داشته باشم، خودم، بچه‌هام و امثالهم। নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। এমনকি কূটনীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে, আর ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি এর কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। The E3 and the United States bear full responsibility for the serious consequences of today. জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলা করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। آسمون زمین خواهد اومد اینا مثلا این کارو بکنن ما بالاخره باید تسلیم بشیم و اگر بتونیم قدرت پیدا بکنیم و با همدیگه وحدت داشته باشیم و انسجام داشته باشیم به تصور من باکی از این بحران ها نی। পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে 2015 সালে হওয়া চুক্তির শর্ত ভঙ্গ করছে ইরান। 3 ইউরোপীয় দেশের এমন অভিযোগ আমলে নিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করল জাতিসংঘ। এই আওতায় রয়েছে অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমে নিষেধাজ্ঞা। এছাড়া বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি সহ জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির এপারে আবারও স্বাগত। দেখছেন এখন সকাল। এবার খেলার খবর। বিসিবির 23 পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন কিনেছেন 60 জন কাউন্সিলর। মনোনয়ন কিনেছেন নির্বাচক পদ থেকেই সদ্যই পদত্যাগ করা আব্দুর রাজ্জাক এবং খসড়া তালিকায় নাম না থাকা সাবেক বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। এছাড়া ফর্ম সংগ্রহ করেছেন বুলবুল আহমেদ, ফারুক আহমেদ ও তামিম ইকবালের মতো হেভি ওয়েট প্রার্থীরাও। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। বিসিবির নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকেই একের পর এক পক্ষপাতিত্বের অভিযোগ, তবে মনোনয়ন সংগ্রহের দিনে অভিযোগের বিরতি। আনন্দঘন পরিবেশে মনোনয়ন কিনেছেন চূড়ান্ত তালিকায় থাকা কাউন্সিলররা। এমন দিনে বড় খবর, পরিচালক পদে নির্বাচনের জন্য নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করে মনোনয়ন সংগ্রহ করেছেন আব্দুর রাজ্জাক। ক্রিকেট নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বলা খুবই মুশকিল যে আগে একেবারেই চিন্তা করিনি, আবার এটাও ঠিক না যে একদম আজকে এখন ডিসিশন নিয়ে নিলাম। ক্রিকেটের উন্নতি করা ভাই, আর কোনো আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো ওই যেখানে খেলার সময় যেমন চেষ্টা করছি, সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি, আর এর পরবর্তীতে যেখানে যাব সেখানে আমি যদি কোচিংয়েও আসি তাতেও আমি চেষ্টা করব। এদিকে খসড়া তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত কাউন্সিলর তালিকায় থাকা ইফতেখার মিঠুও কিনেছেন মনোনয়ন। কাজের মূল্যায়ন হলে আবারও নির্বাচিত হতে আত্মবিশ্বাসী বিসিবির সাবেক এই পরিচালক। আর প্রথমবারের মতো পরিচালক পদে মনোনয়ন নেয়া সানিয়ান তানিম জানিয়েছেন, দুর্নীতি নয়, কাজের জন্যই ডিরেক্টর হতে চান তিনি। যদি কিছু ভালো করে থাকি তাহলে ফেরত আসবো। যদি কাউন্সিলররা ওইটার মূল্যায়ন যদি করে তাহলে আমি কনফিডেন্ট। তো সেটা তো এখন বাংলাদেশে তো সবসময় এটার উপর বিচার করা হয় না, সো দেখা যাক। আমি মনে করি যে আমি ক্রিকেটে সার্ভ করতে এসেছি, আমার যদি সেটার জন্য আমার নীতি এবং ইমান ছেড়ে দিতে হয় তাহলে আমি ক্রিকেট বোর্ডে একদিনও থাকতে চাইবো না। সংবাদ মাধ্যমের সামনে না আসলেও মনোনয়ন কিনেছেন সভাপতি বুলবুল আহমেদ, আর নিজেরা না আসলেও প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন কিনেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও তামিম ইকবাল। 23 পদের বিপরীতে 7টি মনোনয়ন দিয়ে মোট 6 লাখ টাকার ফর্ম বিক্রি করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয়ন সংগ্রহকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি ইসি। 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্যাটাগরি 1-এ, যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে 25টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ, যেটা ক্লাব ভিত্তিক, সেখানে 32টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং ক্যাটাগরি 3-এ 3টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। রবিবার মনোনয়ন জমা ও বাছাই শেষে সোমবার প্রকাশ করা হবে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধিতে অবদান রাখায় প্রশংসা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিধা বিভক্তি, সংবিধান আদেশ ও গণভোটে মত বিশেষজ্ঞদের, বিচার বিভাগের পরামর্শ চায় বিএনপি। বিশেষ নিলামের প্রথম দফায় 85 কোটি টাকা আয় চট্টগ্রাম কাস্টম হাউসে। 8 মাসে 4000 কন্টেইনার বিক্রির লক্ষ্য, ডেলিভারিতে হয়রানির অভিযোগ। মহাষষ্ঠীতে শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব শুরু হচ্ছে আজ। দেবীর আরাধনায় মেতে উঠবেন ভক্তরা। এবং তামিলনাড়ুতে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নারী শিশু সহ অন্তত 39 জনের মৃত্যু, আহত অর্ধশত। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।